আপনারা শুনছেন গল্প রেত মাঝারি, পর্ব ৮। আচ্ছা, রণদীপ যে ডিকশনারিতে তাড়াতাড়ি মানে ঠিক কতটা তাড়াতাড়ি? ওহ, কিছু তো জানাচ্ছেনই না। রণদীপ তাড়াতাড়ি ডেটিংয়ে নিয়ে যাবে বলার পর ৩ দিন শুধু এইটা ভাবতেই কেটে গেল। দুবার তোর বাবাকে প্রায় জিজ্ঞাসাই করে ফেলল যে রণদীপ ওকে বাইরে নিয়ে যাওয়ার জন্য অনুমতি নিয়েছে কিনা, কিন্তু শেষ পর্যন্ত সেই আইডিয়াটা বাদই দিয়েছে। হয়তো আমি একটু বেশি অধৈর্য হয়ে যাচ্ছি। যতই হোক, এত বড় একটা বিজনেস ছাড়া নিশ্চয়ই ব্যস্ত আছে। আমার মতো তো আর নয় যে সকালে ৪ ঘন্টা কলেজ করে এসে সারাদিন বোকার মতো এদিক ওদিক ঘুরে বেড়াবে। আলিয়াদির সাথে ওর রোজ কথা হয়। আলিয়া ওর সাথে কথা বলে ওর প্রতি এতটাই মজে গেছে যে এক এক সময় দিনে ৩-৪ বার করে ফোন করে আর ওর নন স্টপ বকবক শুনতে থাকে। কিন্তু আলিয়াদি সমীর জিজুর সাথে থাকে, রণদীপের সাথে নয়। তাই দীপিকার তাদের সকল ডেটিংয়ের ব্যাপারে কোনো খবর পাওয়ার কোনো রকম আশা নেই। শুক্রবার পর্যন্ত দীপিকা এই সপ্তাহের মতো সব রকম আশা ছেড়েই দিয়েছিল। এক এক সময় ও অবাক হয়ে ভাবে যে রণদীপ হয়তো ওদের যে এঙ্গেজমেন্ট হয়েছে সেটাই ভুলে গেছে। একরকম মন মরা হয়ে শনিবার সন্ধ্যায় পূজা আর ওদের কয়েকজন কলেজ ফ্রেন্ড মিলে সিনেমা দেখতে যাওয়ার প্ল্যান করলো। শনিবার বলে দীপিকা দেরি করে ঘুম থেকে উঠেছে। পূজা ওর বাড়িতে ওকে লাঞ্চে ইনভাইট করেছে, আর তারপর ওখান থেকে ওরা সন্ধেবেলায় বাকিদের সাথে যোগ দেবে সিনেমার জন্য। খুব অলসভাবে ব্রেকফাস্ট করে দীপিকা রেডি হওয়ার জন্য ওর রুমে গেল। দীপিকা ওর দরকারি জিনিসগুলো ওর সাইড ব্যাগে ভরে নিচ্ছিল। ঠিক তখনই ওর ফোনটা বেজে উঠল। কলার আইডিটা দেখলো, কিন্তু আননোন নাম্বার দেখাচ্ছে। হ্যালো, কে কে বলছেন? আর আপনি আমার নামটাই বা জানলেন কিভাবে? আর আমার নাম্বারই বা আপনি কোথা থেকে পেলেন? ও বা, তুমি নিজেই তোমার নাম বলেছো, আর এই নাম্বারটা ওটা তোমার বাবা দিয়েছে। দেখুন, আমি না যাকে তাকে আমার নাম বলে বেড়াই না, আর আমার বাবাও এরকম যাকে তাকে আমার নাম্বার দিয়ে বেড়ায় না। বুঝতে পেরেছেন? অফকোর্স নয়। দীপিকা, এমন ভাবে কথাগুলো বলল যেন অনেকক্ষণ ধরে হাসিটা চেপে রেখে কথা বলছে। কিন্তু তোমার ফিয়ান্সে হওয়ার জন্য আমি সেই সুবিধাটুকু পাই, তুমি জানো সেটা? রণদীপ জি, আপনি? ও ভগবান, আই এম সো সরি। তুমি আগে কেন বলনি বলো তো? ঠিক আছে, ইটস ওকে দীপিকা, আমি তো একটু জাস্ট মজা করছিলাম। কিন্তু সত্যি বলছি, আমি কিছুটা হতাশ হলাম। তুমি আমার গলার আওয়াজও চিনতে পারলে না। আরে, আমি কিভাবে সেটা পারবো? মানে তুমি তো আমাকে একবারও ফোন করোনি, আর তোমার নাম্বারও আমার কাছে নেই। এমনকি আমাদের কিন্তু এখনো পর্যন্ত মাত্র ৩ বারই দেখা হয়েছে। এটা ঠিক। তাহলে এখন থেকে আমরা এটা চেঞ্জ করতে পারি, তাই তো? এখন তোমার কাছে আমার নাম্বার আছে, সুতরাং তুমি আমাকে যে কোনো সময় ফোন করতেই পারো। সত্যি সত্যি বলছো তুমি? তারপরই ওর ঠোঁটে একটা হাসি খেলে গেল। আর সেটা রণদীপ খুব ভালোভাবেই বুঝতে পারলো। দেখো দীপিকা, আমি হয়তো চেষ্টা করে তোমাকে ফোন করতেই পারি, কিন্তু কাজের সময় এইসব জিনিসগুলো মনে রাখার ক্ষেত্রে আমি খুবই অলস। সুতরাং এটাই ভালো হয় যে এই দায়িত্বটা তুমি নাও। কি ওকে? শিওর, নো প্রবলেম। গ্রেট। তাহলে আজকে তোমার প্ল্যান কি আছে? ওহো, মানে আমি এই তো জাস্ট রেডি হচ্ছিলাম পূজার বাড়ি লাঞ্চে যাব বলে। আর তারপর সন্ধেবেলায় আমরা কয়েকজন বন্ধু মিলে সিনেমা দেখতে যাব। দীপিকা বিছানার উপর বসে কোলে বালিশটা নিল। আর তারপরে একটা লম্বা ফোন কলের প্রস্তুতি নিতে থাকলো। ও ওকে, তাহলে কোনো অসুবিধা নেই। আমার মনে হয় তোমার এখন রেডি হয়ে যাওয়া উচিত, তাই তো? আমি তাহলে পরে কথা বলবো। বাই। হ্যাঁ, ঠিক আছে, ওকে, বাই। তার সাথে সাথেই তাদের কনভারসেশনটাও শেষ হয়ে গেল। রণদীপের নাম্বারটা জাস্ট ফোনে সেভ করেছে। ঠিক সেই মুহূর্তে নিশি ওর রুমে ঢুকে ওর পাশে গিয়ে বসলো।
দীপিকা ওর দিকে তাকিয়ে ওর হাসি হাসি মুখ দেখে অবাক হলো। কি ব্যাপার দিদি, কি হয়েছে? আচ্ছা, তুই রণদীপ জিজুর সাথে কথা বলছিলি তাই না? ইয়া, তো দীপিকা ওর ফোনে রণদীপের নাম্বারে একটা স্পেশাল রিংটোন সেট করলো। ওহো, এত ইনোসেন্ট হওয়ার কিন্তু কোনো দরকার নেই। ওই বাবা কিন্তু আমাকে সবটা বলে দিয়েছে। কি সব বলেছে বাবা? আর বাবা খালি ওকে আমার নাম্বারটা দিয়েছে, ব্যাস। ও সত্যি তাই বলছি? আর ওই পার্টটা, ওই পার্টটা কোথায় গেল? হ্যাঁ, যেখানে নাকি কেউ প্রথম ডেটিং এ যাচ্ছে। ওহ দিদি, কি সব বলছো বলো তো তুমি? ওহ কাম অন দীপিকা, তোকে আমার থেকে এত কিছু লুকিয়ে রাখতে হবে না। দেখ, আমি বেশ ভালোভাবেই জানি তুই আজকে রণদীপ জিজুর সাথে ডিনারে যাচ্ছিস, ব্যাস এটাই তো। কিছুক্ষণ আগেই বাবাকে ফোন করে ও পারমিশন নিয়েছে যে আজও তোকে বাইরে নিয়ে যেতে চায়, আর বাবা হ্যাঁও বলেছে। কিন্তু ও না তোকে আলাদাভাবে জিজ্ঞাসা করতে চায় জানিস, তাই তোর নাম্বারটা নিয়ে তোকে ফোন করেছিল। কিন্তু অফকোর্স তুই তো এখন সেটা জেনেই গেছিস, তোকে নিশ্চয়ই সেটা বলেছে। না, আমাকে কিছুই বলেনি। তারপর চুপচাপ বসে ভাবতে লাগলো, আর নিশি কনফিউজড হয়ে দেখছে। উফ, সত্যি আমিও না, আমি যে কি করে এত ডম্প হলাম কি করে কি জানে। ও তো আমাকে বলেছিল যে বাবার কাছে আগে পারমিশন নেবে। আচ্ছা, তাহলে আমাকে কিছু বললো না কেন? আমি তো তাহলে তখনই সিনেমার প্ল্যানটা ক্যান্সেল করে দিতাম। দীপিকার মনের মধ্যে বিভিন্ন রকম ভাবনা এলো। ওহো, অফকোর্স, মানে আমাকে তো জিজ্ঞাসা করেছিল যে আমি আজকে সন্ধ্যায় কি করব, কিন্তু তার মানে তো এই নয় যে তুমি তোমার ফিয়ান্সেকে নিয়ে তোমার প্রথম ডেটিং এর জন্য কোথাও একটা যাবে আর জিজ্ঞাসা করবে না। দীপিকা এবার রণদীপের উপর বিরক্ত হতে লাগলো। আচ্ছা, ও কি করে আমাকে জিজ্ঞাসা না করে ডেটিং এর প্ল্যান করে নিল? আমি যাব না, আমি ডেটিং এ যাওয়ার থেকে ওই স্টুপিড সিনেমা দেখতে যাওয়াটাই বেশি পছন্দ করব। দীপিকা বিছানা থেকে উঠে দাঁড়ালো আর নিশিকেও দাঁড় করালো। দিদি, দিদি আমাকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে দাও প্লিজ। বলতে বলতে নিশিকে ঠেলে দরজার দিকে নিয়ে গেল। চাও না দিদি, আমি একটু একা থাকতে চাই, তুমি চাও তো? আরে আরে, কি করছিস বলতো, থাম তো। তুই কিন্তু জানিস এটা কিন্তু আমারও রুম, মনে আছে তো সেটা? ইয়া, আই নো, মনে আছে আমার, কিন্তু তুই এখন যা তো। শেষ পর্যন্ত নিশিকে রুমের বাইরে বের করে ওর মুখের উপর দরজাটা বন্ধ করে দিল। না না না, আমাকে একটা ইম্পর্টেন্ট ফোন কল করতেই হবে, আর তাই আমাকে একটু একা থাকতে হবে। সঙ্গে সঙ্গে দীপিকা তাড়াতাড়ি বিছানায় বসে রণদীপের নাম্বারে ডায়াল করলো। হ্যালো, আচ্ছা তুমি আমাকে কিছু জিজ্ঞাসা করলে না কেন বলো তো? কি কি জিজ্ঞেস করিনি? সেই কথাটাই, মানে যেটা তুমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছো আজকে সন্ধ্যায় বাইরে যাওয়া নিয়ে। তুমি বললে তুমি ব্যস্ত আছো। ওকে, মানে দেখো, আমি কিন্তু আর নেই, মানে এখন আর ব্যস্ত নই। বাট আরে বাবা, আমি বললাম যে আমি আমি এখন আর ব্যস্ত নেই। ঠিক আছে, আজকে সন্ধে তুমি আমার সাথে ডিনারের জন্য বাইরে যেতে চাও, তাই তো? ওহো, আমি খুব খুশি। রণদীপ ওর উত্তরটা শুনতে পেল, আর ওর উৎফুল্ল মুখটা যেন চোখের সামনে দেখতে পেল। কিন্তু পরক্ষণেই ও আবার প্রশ্ন করলো, কিন্তু দীপিকা, তুমি শিওর তো? মানে আমার জন্য তোমাকে তোমার প্ল্যান ক্যান্সেল করতে হবে না, ঠিক করে বলো। মানে আমি বলতে চাইছি যে আমরা তো এই প্ল্যানটা আগামীকালও করতে পারি, তাই না? ওহ সত্যি রণদীপজি, তোমার সত্যিই মনে হয় যে তোমার সাথে বাইরে যাওয়ার থেকে আমি ওই স্টুপিড সিনেমা দেখতে যাওয়াটা বেশি পছন্দ করব? দেখো, আমি প্রথমে সিনেমার জন্য রাজি হয়েছিলাম কারণ আমি সব রকমের আশা ছেড়ে দিয়েছিলাম যে তুমি আমাকে এই সপ্তাহে বাইরে নিয়ে যাবে, তাই, আর কোনো কারণে নয়। দীপিকা যখন রণদীপের উত্তরের জন্য অপেক্ষা করছিল, তখন উল্টো দিকে একদম শান্ত পরিবেশ বিরাজমান। রণদীপ দীপিকার কথায় এতটাই প্রভাবিত হয়েছে যে কিছুক্ষণের জন্য কোনো কথা বলতে পারল না।
তারপরেই ও আস্তে আস্তে উত্তর দিল। আই এম সরি দীপিকা, আমি জানি যে আমার উপর তুমি খুবই খুবই আশাহত হয়েছ। আমার তোমাকে আগে জানানো উচিত ছিল, কিন্তু মানে আমি বলতে চাইছি যে অন্তত এটা জানানো যে আমি ব্যস্ত আছি। ইটস ওকে রণদীপজি, আমি কিচ্ছু মনে করিনি। আমি তো জানি যে তুমি খুবই ব্যস্ত মানুষ। এটা তো মানে আমি শুধুমাত্র বোধহয় একটু বেশি অধৈর্য হয়ে পড়েছিলাম। এর জন্য তোমাকে আর ভাবতে হবে না, বুঝলে? কিন্তু সত্যি গো, মানে আমার বোধহয় একটু তোমার অবস্থাটা বোঝা উচিত ছিল। না না, আমারই মানে এবার থেকে আমি পুরো চেষ্টা করব যে তোমার মন মতো কিছুটা করার। ইটস ওকে রণদীপজি, তুমি জানো আমি কিন্তু এখন আজকে সন্ধ্যায় আমাদের প্রথম ডেটিং এর জন্য খুব এক্সাইটেড। আচ্ছা, তুমি আমাকে ঠিক কখন নিতে আসবে বলো তো? আর আমরা কোথায় বা যাব? বলতে বলতে দীপিকা উত্তেজনায় প্রায় বিছানায় লাফিয়ে উঠে পড়ল। রণদীপ ওর এক্সাইটমেন্টটা বুঝতে পেরে ওকে কিছুটা আশ্বস্ত করার চেষ্টা করলো। দীপিকা 7টার মধ্যে রেডি হয়ে থেকো, আর বাকিটা তুমি ওখানে গেলেই জানতে পারবে। ও সারপ্রাইজ এটা, তাই তো? জানো তো আমার না সারপ্রাইজ পেতে খুব ভালো লাগে। দীপিকা পুরো স্বপ্নের দুনিয়ায় ঢুকে গেল, তারপর আবার হঠাৎ করে বাস্তবে ফিরে এলো। ওহো রণদীপজি, বলছি আমাকে না এক্ষুনি যেতে হবে। সন্ধ্যের জন্য আমাকে অনেক প্রিপারেশন করতে হবে। কি? দীপিকা, এখনো প্রায় 8 ঘন্টা বাকি আছে। এখন থেকে তোমাকে প্রিপারেশন করতে হবে? ওহো, ওটা ওই কিছুটা এই মানে ধরো ওই এটা ওটা রেডি করার মতো। আচ্ছা, আমাদের কিন্তু সন্ধ্যায় দেখা হচ্ছে তাহলে। এখন যাই, বাই। রণদীপ কিছু বলার আগেই দীপিকা চলে গেছে। রণদীপ কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তারপরেই মনে মনে চিন্তা করতে লাগলো, কখনো কি ওকে ঠিকভাবে বুঝতে পারবো? কি করে একই সময়ে এতটা ম্যাচিওর আবার ইনম্যাচিওর হতে পারে? এই মুহূর্তে 10 বছরের বাচ্চার মতো লাফাচ্ছে, তো পর মুহূর্তেই এমন একটা মনে হচ্ছে ওর শরীরটা 18 বছরের হতে পারে, কিন্তু আসলে তার থেকে অনেক বেশি। কিছুক্ষণের জন্য ও খানিকটা স্তব্ধ হয়ে রইল, আর তারপরে মাথা নেড়ে আবার নিজের কাজে মন দিল। এরপর খানিকক্ষণ পরে পূজাও প্রায় দীপিকার মতো এক্সাইট হয়ে লাফাতে শুরু করলো। ও মাই গড, দীপিকা, তোর ফার্স্ট ডেট? আমি তো খুবই এক্সাইটেড। আমি জানি রে, আর জানিস ও না আমাকে এক্ষুনি ফোন করে জিজ্ঞাসা করলো। আমাকে আগেও ফোন করেছিল, কিন্তু কিছু জিজ্ঞাসা করেনি। আর তারপর আমি যখন ওকে ফোন করলাম তখন জিজ্ঞাসা করলো, জানিস দেখ আমি কিন্তু সিনেমাতে যেতে পারবো না, আর দুপুরে তোর ঘরে লাঞ্চেও যেতে পারবো না। আমাকে এখন অনেক কিছু করতে হবে, অনেক কিছু, বুঝলি? এটা শুনেই পূজাও বেশ এক্সাইটেড হয়ে গেল। আরে বুঝতে পেরেছি, সেটাই তো স্বাভাবিক। ওয়েট, আমি তোর ওখানে আসছি, একটুখানি ওয়েট কর। কি? আমার এখানে? আরে তুই আমার এখানে এসে কি করবি? দেখ আমি কিন্তু তোকে আমার সাথে নিয়ে যাব না, ব্যাস। আরে অফ কোর্স নো এটাম্বো, আমি এখন তোকে তো রেডি হতে খানিকটা সাহায্য করব, আর তারপর তোর ওখান থেকে সিনেমার জন্য বেরিয়ে যাব। কি বলিস? ও নো, ব্রিলিয়েন্ট আইডিয়া। কিন্তু আমি এরকম ভাবে ভাবলাম না কেন। চলে আয়, চলে আয়, তুই এক্ষুনি আমার কাছে চলে আয়। দীপিকার বেডরুমের প্রতিটা ইঞ্চি ড্রেস, জুতো, জুয়েলারিতে ভর্তি। বেশ কয়েকটা ট্রাইও করা হয়ে গেছে। নিশি আর পূজা বেশ কয়েকটা সেট রেডি করে দিয়েছে, কিন্তু সব জলে গেছে। দীপিকা সবগুলি রিজেক্ট করে দিয়েছে। শেষ পর্যন্ত প্রায় 30টা ড্রেস ট্রাই করার পর সব ড্রেসগুলো এক সাইডে সরিয়ে বিধ্বস্ত হয়ে বিছানায় বসে পড়ল। তোর এটা কিচ্ছু হবে না, আমার পড়ার মতো কিছুই নেই। মা, আমাকে এখনই শপিং এ যেতে হবে, কিন্তু ওখানেও যদি আমি একদম পারফেক্ট ড্রেস না পাই।
আর আমার হাতে তো বেশি সময়ও নেই। রণদীপজি যে আমাকে একদিন বা দুদিন আগে কেন জানাতে পারলো না? উফ! ঠিক তখনই ওর মা হাতে একটা প্যাকেট নিয়ে রুমে এসে রুমের অবস্থা দেখে দরজার সামনে দাঁড়িয়ে রইল। এ কি রে দীপিকা, রুমটাকে তো একদম পাগলের রুম বানিয়ে ফেলেছিস। যা, এক্ষুনি সব গুছিয়ে রাখ। আই নো মা, কিন্তু কি করব বলো, আমার পরার মতো যে কোনো ড্রেসই নেই। আমি জানতাম তুই নিশ্চিতভাবেই এইগুলোর কোনো একটাই পরে বেরোবি না। এই দেখ, এই যে এই স্কার্টটা, নিশ্চয়ই এটা দেখলে তোর যেন নিশ্চয়ই মনে হবে ইঁদুরের লেজ ঝুলছে। আমি তো তোকে জানি। নে মা, এই প্যাকেটটা ধর, এটা নিয়ে আর এটাই তুই আজ পরে যাবি। ওয়াও, নতুন ড্রেস! মা, কি আছে এটায়? দীপিকা এক্সাইটেডলি প্যাকেটটা খুলতে লাগলো, কিন্তু প্যাকেটটা খোলার পর ওর সমস্ত এক্সাইটমেন্ট নষ্ট হয়ে গেল। ওহ মা, এটা কি এনেছো? এটা তো আনারকলি। হ্যাঁ, তা কি ভালো নয় নাকি এটা? দেখ দেখ, ভালো করে দেখ আনারকলিটা। অবশ্যই এটা কি সুন্দর দেখতে, দেখ, পুরো সাদা রঙের, সাথে আবার ডায়মন্ড খচিত সিলভার কালারের কাজ করা। দেখ তো ভালো করে আগে। হ্যাঁ মা, বুঝতে পেরেছি, এটা খুবই সুন্দর, কিন্তু তাও তো এটা আনারকলি। তুমি তো জানো মা, আমি কোনোদিন এরকম কোনো ড্রেস পরিনি। আর আমি বোধহয় ওই ওড়নাটাই পুরোপুরি জড়িয়ে ফেলবো জানো। আর রণদীপজি বোধহয় আবার ওই ওড়না ঠিক করতে করতেই পুরো সন্ধ্যেটা কাটিয়ে ফেলবে। ওহো দীপিকা, এবার না তুই একটু বেশি ভাবছিস। তুই আমাকে কোনো সময় দেখেছিস যে আমি ওইসব ওড়না টোন্না নিয়ে জড়িয়ে পড়ে গেছি? আমি শিখিয়ে দেবো, হয়েছে? আমি শিখিয়ে দেবো যে কিভাবে সামলাতে হয়। আর এটা অনেক বেশি সেফ, মানে এই মুহূর্তে নতুন ড্রেস কিনতে যাওয়ার থেকে এটা অনেক ভালো, বুঝলি? দীপিকা মা, তুই একটু বোঝার চেষ্টা কর। তুই রায় পরিবারের বউ হতে চলেছিস। রণদীপের পাশে যখনই থাকবি তখনই তুই আর কোনো টিনেজার থাকবি না। কত বড় নাম করা একজন বিজনেসম্যান, আর তার ফিয়ান্সে হিসেবে তোকে তো কিছুটা হলেও তার স্ট্যাটাসকে মেনটেন করতে হবে। ওর সাথে বাইরে বেরোলে কখনোই কিন্তু মিনি স্কার্ট পরে বেরোবি না, বুঝলি? দীপিকা ড্রেসটার দিকে একবার তাকালো, তারপর পূজার দিকে ওর সাপোর্টের জন্য তাকালো। দীপিকা, এটা তো খুবই সুন্দর রে। এতক্ষণ ধরে তুই যতগুলো ড্রেস ট্রাই করেছিস তার মধ্যে এটা অবশ্যই বেস্ট। আমি হলে তো এইটাই পছন্দ করতাম। কি বিশ্বাসঘাতক রে! দীপিকা মনে মনে ভাবতে ভাবতে তার অনিচ্ছা সত্ত্বেও ওই ড্রেসটাকেই ঠিক করলো।